তিনি ক্যামেরার পেছনের মানুষ, তিনি একজন মুক্তিযোদ্ধা। সেই 17-18 বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তখন বোধহয় তার ম্যাট্রিক দেবার কথা ছিল। দর্শক, আপনাদের ঘুরতি সিনেমার কথা মনে আছে? সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত, রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তফা অভিনীত সেই সিনেমাটিতে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন একজন। নাম জানেন তার? শফিকুল ইসলাম স্বপন। তিনি আছেন আজকে আমার সাথে যে জলে আগুন জ্বলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমি স্বপন ভাইয়ের জীবনের গল্পগুলো শুনবো এবং আমি আপনার সিনেমার গল্প তো শুনবো, কেমন করে আপনি ফটোগ্রাফি ক্যামেরাতে চলে আসলেন। কিন্তু তার আগে সেই 1953 সালে জন্ম এবং কুমিল্লাতে জন্ম, সেখান থেকে 17 এই বাড়িতে ও এই বাড়িটা তার মানে এই বাড়িটা একটা অ্যান্টিক বাড়ি। ঢাকা শহরে এখন সব থেকে অ্যাপার্টমেন্টে ভিড়ে নিয়ে আপনার একটা বাড়ি খুঁজে পেলাম আর কি। এই বাড়িটার কিছু একটা কথা আছে, যেমন আমার অনেক অফার ছিল বোম্বেতে থেকে যাওয়ার, আমি থাকিনি। আমার ডেভেলপাররা অনেক রকম অফার দিয়েছে, আমি বললাম নো। আমার যে বাড়িতে জন্ম, কিন্তু এখানে একটা টিনের ঘর ছিল, সেটা ভেঙে বাড়িটা করা হয়েছে। তো আমি ইনশাল্লাহ এই বাড়িতেই মারা যাবো। না, আপনার আরো দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু আমি দর্শকদেরকে শোনাতে চাই যে মানুষটার ছবি আমরা সবসময় দেখে থাকি, যেমন শেখ রাসেলের সেই বিখ্যাত ছবিটা আপনার তোলা, আমরা জানতাম না, অনেক কিছু আমরা জানতাম না, সেটা আমাদের অজ্ঞতা বা মূর্খতা। কিন্তু এত বিখ্যাত বিখ্যাত সব ছবি আছে, সেগুলো আমরা জানি না যে আপনার তোলা। বন্ধুর আমার মনে ম্যাক্সিমাম পোজের ছবিগুলো আমার তোলা। এই যে এই বইটির অসাধারণ সব ছবিগুলো আছে, কিন্তু আমি সেই গল্পগুলো একটু শুনি। কারণ আপনি 2 নম্বর সেক্টরে ছিলেন, খালেদ মোশাররফের অধীনে বাচ্চু ভাইদের সাথে আপনি কাজ করেছেন, রাইসুল ইসলাম আসাদ আপনারা একটা গ্রুপে কাজ করেছেন। সেই সময়কার গল্পগুলো যদি শুনি, যে 17-18 বছর বয়সে চলে গেছিলেন। যাওয়ার কাহিনীটা তো অনেক বড়। তো আমি মানে প্রথম থেকে একটা চেষ্টা ছিল কিভাবে যাব, কিন্তু নানা রকম কারণে, তারপরে আমার বড় ভাই মেজো ভাই যিনি, উনি বাধা দিয়ে রাখছেন, কারণ অলরেডি আমার সেজো ভাই চলে গেছে মুক্তিযুদ্ধে। তারপরে মেজো ভাই মুক্তিযুদ্ধ সংগঠন করে করে লোকজন পাঠাতো, কাজে আমি কোনোভাবেই যেতে পারিনি। পরে ঢাকায় আব্বা আমাকে দেশের বাড়ি থেকে কুমিল্লার থেকে ঢাকায় নিয়ে আসলো যে ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে। এখন আমি ঢাকায় আসার পর আমার মাথায় ঢুকলো যে ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে কি করে ইয়ে হওয়া যায়, কারণ আমরা তো বঙ্গবন্ধু ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে কেউ কিছুর মধ্যে যাবে না। তো এখন দেখি আব্বা একটু প্রেশারই দিচ্ছে যে না দেওয়া উচিত, নাহলে আব্বা সরকারি অফিসার, কোনো অসুবিধা হয় যদি। তো আমি করলাম কি, ভোট খুঁজে টুজে আমার বন্ধুদের খুঁজে বের করলাম যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতেছে। তো পরীক্ষা না দেওয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের একটা চিঠি আমি আমার নিজের বাড়িতে ড্রপ করলাম, করে নিয়ে আব্বাকে দিলাম যে আব্বা এরকম চিঠি দিয়েছে যে বাসায় বোম মারবে, এই হবে সেই হবে, বলে থাক দিস না। তো এইভাবে ম্যাট্রিক পরীক্ষাটা বন্ধ করলাম। তারপরে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। এর মধ্যেই হঠাৎ করে আমার এক বন্ধু কাম ব্যয় আর কি আত্মীয় বাবলু, তো ওর বাসায় গেছি। তো ওকে বলতেছি আজকে আমার খুব মন খারাপ। বলে কেন, কি হয়েছে? আমি বললাম যে এরকম আমরা ওই ছোটবেলার যে বন্ধুরা থাকে না, তো আমার একটা বান্ধবী, সে আমাকে খুব ধোলাই করছে। এতদিন হয়ে গেল, অগাস্ট মাস চলে আসছে, তুমি মুক্তিযুদ্ধে যাও নাই। তাই বলে আমি বারবার চেষ্টা করতেছি, পারতেছি না। বলে হ্যাঁ, চেষ্টার মতো চেষ্টা করলে ঠিকই যাওয়া যায়। তো ওই কথাটা আমার খুব খারাপ লাগতেছে, চেষ্টার মতো চেষ্টা করে যাওয়া যায়, কিন্তু আমি এখনো যেতে পারতেছি না। তো বাবলু বললো যে ঠিক আছে, তুমি কদিন পরে আমি একটা ব্যবস্থা করবো না, তো আমি কিন্তু কালকে সকালবেলা আমাকে সবাই খুঁজবে, তুমি তখন বললো যে আমাকে যেন না খুঁজে। আমি বললাম তার মানে তুমি কালকে যাচ্ছ? বলে যে হ্যাঁ, ভোরবেলা আমরা যাচ্ছি। আমি বললাম তাহলে তো আমাকে ছাড়া যেতে পারবে না। বলে না, তুমি কি করে যাবা, তোমার কি টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট আছে, ভাই আছেন, কিচ্ছু লাগবে না, যেতে খরচ হবে 30-40 টাকা। আমি বললাম যে ওই টাকাটা আমার আছে। বলে তাহলে আপনাদের দুজনে যেতে নিয়ে বিপদে পড়বো। আমি আমার জন্য কোনো বিপদ হবে না, তুমি পরবর্তীতে আমার সঙ্গে মানে আমার কাছে কোনো রকম আর সাহায্য আর কিন্তু চেতে পারবে না, খালি তোমাকে নেওয়ার রাস্তাটা বের করবো। ঠিক আছে। পরের দিন সকালবেলা রওনা হবে। তো আমি বাসার থেকে ভোরবেলা উঠে এক কাপড়ে, আর আমার পকেটে ছিল 37 কি 38 টাকা। তো আব্বা ঘরে নাই, কারণ আব্বা ভোরবেলা হাঁটতে যান রেগুলার। আম্মা ঘুমায় আছে। আমি আস্তে করে গিয়ে আমার পায়ে সালাম করলাম। যাই হোক, মাকে সালাম করে বার হয়ে গেলাম।
উনি কি বুঝতে পেরেছিলেন তখন? না, কিন্তু উনি জানতেন যে আমি যে কোনো এক সময় চলে যাব, উনি জানতেন। তো যাই হোক, মাকে সালাম করলাম, করে এই গেটের কাছে এসে দেখি যে আব্বা হাঁটতেছেন রাস্তায়। তো যখন আব্বা এই দক্ষিণ দিয়ে গেল, আমি উত্তর দিকে দিলাম দৌড়। হ্যাঁ, জাস্ট একটা কেটস, প্যান্ট, শার্ট, আর কিছু না সাথে। একবারে চলে গেলাম ঠাকুরপাড়া, কমলাপুর। এর মধ্যে বাবলু এসে বললো যে এক্ষুনি চলো। তো ও করলো কি, ওর বাড়ির পিছু দিয়ে ঘুরে আসলো, আর আমি সামনে দিয়ে একটু বাড়ি হলাম। তো আমাকে নিয়ে জাব্বার সাহেবের বাসায় একটা ছাপড়া ঘরের মতো ছিল, ওর মধ্যে বসাই দিল। তো বসলাম ওখানে। তারপর দেখি আরেকজন কেউ এসে বসলো, এবং করতে করতে আমরা প্রায় 10-12 জন জমে গেলাম আর কি। তারপরে বাবলু আবার ঘুরে আসলো। তখন পুরনো একজন মুক্তিযোদ্ধা, নাম ছিল সম্ভবত নাজমুল, এই কমলপুর এলাকার, সে লোক নিতে আসছে। তো আমরা সবাই মাদার থেকে ইয়ের দিকে গেলাম, মুগদা বা ওই সাইডটায় গিয়ে একটা নৌকায় উঠলাম। তো এই নৌকায় উঠে আমরা ইয়েতে যাব, মাদার থেকে গিয়ে ওখান থেকে অন্য বড় নৌকা নিয়ে আমরা আগরতলায় যাব। এখন ওই জায়গাটায় যখন আমরা যাচ্ছি, হঠাৎ করে এক হেলিকপ্টার আমাদের মাথার উপরে, মানে একটা নৌকার মধ্যে এতগুলি ইয়াং ছেলে পেলে দেখে এটা চক্কর দিতেছে। আর আমরা তো আল্লাহকে ডাকতেছি, কি করা যায়, এখন তো কিছু করার নাই। তো আমরা জাস্ট নর্মাল রইলাম। এর মধ্যে লাকিলি আমাদের উপর দিয়ে এখান থেকে ওই ইলেকট্রিক মানে মোটা তারের লাইন ছিল, সেই জন্য হয়তো গুলি করে নাই বা কিছু একটা হবে। আমরা মাদার থেকে গিয়ে নামলাম ব্রিজের পাশে। তখন আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে করলেন কি, তখনই তাড়াতাড়ি একটা ছইওয়ালা নৌকা ঠিক করলেন, কিন্তু বড় না, কারণ যেন দেখা না যায়, কারণ এরা তারও খুঁজবে। এই ছইয়ের মধ্যে যে আমরা সবাই উঠলাম, মানে হয়তো আমি এইভাবে রয়েছি, হ্যাঁ, চাপাচাপি করে না, খালি চাপাচাপি না, আমার এখান দিয়ে একজনের পা, এখান দিয়ে একজনের পা, এখানে একজনের মাথা। সো এত অকওয়ার্ড অবস্থা, কিছু করার নাই যে একটা দূরে গিয়ে আমরা নৌকা বদলাবো। আমি একটু স্বপন ভাই একটু ওই যুদ্ধের প্রসঙ্গে চলে আসি। আপনারা তো বহু কষ্ট করে শেষ পর্যন্ত যে পৌঁছালাম, এবং তারপরে করলেন। আমি কি ওই গল্পগুলো শুনতে চাই, যে গল্পগুলোতে ওই যে সাহার এবং আপনি মিলে যে কষ্টগুলো নিয়ে এসেছিলেন, বলা হয়েছিল আপনাদের উপরে যে যান যায় যা, কিন্তু অস্ত্র যাওয়া যাবে না, মানে যেন না যায়, মানে 10 জন মারা গেল, আর্মসটা যেন ফেরত আসে। তো হলো কি, আমরা ঢাকায় আসবো, তো আমরা 52 জনের একটা ইউনিট, 50 জনই হলো বর্ডার ফাইট করা, আর আমি আর বাবলু একদম নতুন। মানে আমরা জাস্ট 20-21 দিনের একটা লোকাল ট্রেনিং পেয়েছি। সেটা হলো যে ওই আমাদের বিডিআর এর হাতে, বা তখন মানে আর্মির যারা ছিল, মানে যারা ছিল তাদের ওস্তাদদের হাতে আর কি, আমরা ওস্তাদ ডাকতাম, তাদের হাতে একটা শর্ট ট্রেনিং পেয়েছি 20-21 দিনের। তো হায়দার স্যার 3টা কথা বলে দিয়েছিলেন, যে এক হলো তোমরা এই বর্ডারে আমাদের যে রুটটা, এটা যেন আর্মি না চিনে ফেলে, এই জন্য তোমরা ফাইট ব্যাক করতে পারবা না, যদি মরেও যাও তোমরা রিটার্ন গুলি করবা না যদি কোনো অ্যাম্বুশে পড়ে যাও বা কিছু। সেকেন্ড হলো যে তোমরা মানে 10 জন মূল্য আর্মসটা ফেরত আসতে হবে। আর থার্ড হলো যে বর্ডার এরিয়ায় কোনো সিগারেট জ্বালাবা না। তো হলো কি, আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, যেমন আমার পিঠে আর্মস, হাতে আর্মস, এত কিছু। এর মধ্যে রিফিউজি ক্যাম্পের মধ্যে দিয়ে হাঁটতেছি, রিফিউজি ক্যাম্পের ইয়াং ছেলে পেলেরা বলতেছে যে গাধার পিঠে বোঝা একটু বেশি হলে তখন গাধা দৌড়ায়, মানে আমরা গাধা, আর তারা আরামে আছে, কারণ আমরা আবার রিস্কে বাংলাদেশে ঢুকতেছি। তো যাই হোক, আমরা তখন নৌকায় এসে যখন বসি, এর মধ্যে এত কাদা, মানে সেই ডেসক্রিপশন দিতে গেলে 1 ঘন্টা লাগবে। তো আলটিমেটলি যখন নৌকায় বসছি, শুরু হয়ে গেছে। তার আগে একটা ঘটনা ঘটেছে, যে আমরা তো অন্ধকারে একজনের পিছনে একজন হাঁটতেছি, কোনো আলো জ্বালানোর রাস্তা নাই। তো হঠাৎ করে আমাদের লাইনটা থেমে গেল। তখন মানিক ভাই আমার পিছে ছিল, বলে স্বপন এটা কি হলো রে? আমি বলি ভাই কি করে বলবো, এই আমার এই ব্যাগটা আর এলএমজিটা তুই রাখ, মানে ওনার ব্যাগ এবং এলএমজি। আর ওনার ব্যাগ মানে উনি ছিলেন আমাদের ঢাকার নর্থের কমান্ডার, উনি বোধহয় মারা গেছিলেন মুক্তিযুদ্ধে, উনি পরে মারা গেছে। তো বলে যে ব্যাগটা আর আমার আর্মসটা রাখ, আমি একটু দেখে আসি। তো উনি খালি হাতে বেশ তাড়াতাড়ি একটু সামনে গেলেন দেখতে, উনি যে গেছেন এর মধ্যে চলা শুরু হয়ে গেছে। তখন আমার নিজের রাইফেল,
অনেক আর্মস অ্যামুনিশন, সাথে আরো অ্যান্টি ট্যাঙ্ক মাইন 2টা এক হাতে, আবার ওনার এলএমজি, ওনার ব্যাগ। এখন আমি কি করলাম, দেখলাম যে না, যত যাই হোক আমি রাস্তা তো আমি তো লাইন ছাড়তে পারবো না, হাঁটা আরম্ভ করলাম। আর ওই লাইনে খালি আমরা তারপরে ফরিদপুরের গ্রুপ, ঢাকার অন্যান্য গ্রুপ, মানে প্রায় বিশাল বড় 52 জন। না, আমরা 52, আচ্ছা, কিন্তু কয়েকশো আর কি। আচ্ছা। তো এখন বর্ডারে খুব ইয়ে জিনিস যে, মানে প্রথমে একটা কালভার্ট, রেলওয়ে কালভার্ট, এটা কসবার কাছাকাছি ওই দিকটায় আর কি, তারপরে একটা বিলের মতো, তারপরে সিএনবি ব্রিজ। তো এই কালভার্টের নিচে যে পার হয়ে গিয়ে ওই সিএনবিতে, তো সিএনবিতে একটু ভয় থাকে যে আর্মি পাহারা দেয়, কিন্তু ওই দিন আর্মি করেছে কি, ওই কালভার্টের মধ্যে চলে আসছে। আমি এই গল্পটা রাইসুল ইসলাম আসাদের কাছে শুনেছিলাম, তখন হঠাৎ করে অ্যাম্বুশ শুরু হয়ে গেছিল, পাগলের মতো গুলি বর্ষণ হচ্ছিল, পাগলের মতো গুলি শুরু হয়ে গেল আমাদের উপরে। হ্যাঁ, এবং আমরা তখন একেবারে ধরেন যে একেবারে ব্রিজটার কাছাকাছি 2টা নৌকা ছিল, আমরা ছিলাম 3rd নৌকা, তারপরে আমাদের পিছনে 4th 5th, আমাদের গ্রুপে অন্যান্য নৌকা আমাদের পিছিয়ে ছিল। আমাদের গ্রুপের মধ্যে আমাদের নৌকাটা ছিল সবার আগে। তো যে ঘুমাই গেছিলাম এতদিনের না খাওয়া, অর্ধ খাওয়া, এত টায়ার্ড, তো ঘুমাই গেছিলাম, তো করা ঘুম থেকে উঠেই দেখি গোলাগুলি। মানে কি, আমাদের ওস্তাদরা একটা কথা বলতো যে গুলির মধ্যে নাম লেখা থাকে, যদি নাম লেখা না থাকে তোমার গায়ে লাগবে না। এটা আসাদ ভাই বলেছিলেন যে গুলিটা যদি তোমার নামে না লেখা হয় সেটা কোনোদিন কখনো লাগবে না। সো ওইটা ওই দিন বিশ্বাস করেছি, আগে বিশ্বাস করতাম না। মানে এত শত শত গুলি, পানির মধ্যে টুক টুক আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি, মানে পড়ার আওয়াজটা পাচ্ছি আমার চারিপাশে। তখন আমি, মানে সবাই যেহেতু পালাই গেছে, মানে আমার ওই নৌকা ছিল 17 জন, সো আমি আর সার ছাড়া কেউ নাই। সার বলে এই স্বপন কি করবা, আমি বলি কি করবো, আবার নৌকা বাঁচাবো, বলে হ্যাঁ চলো নৌকা বাঁচাই। এই সাহার ভাই তো বোধহয় পরে মারা গেছিলেন 14 ডিসেম্বর, তার বাসায় তাদের 4 ভাইকে মেরে ফেলা হয়েছিল। এই সাহারকে যেদিন মারা যায় তার আগে হয়েছে কি, এদিকে ইয়ার রেড শুরু হয়ে গেছে, অনেক কিছু করতেছে। আমি সেই ছবি কিন্তু তুলে যাচ্ছি। হ্যাঁ, আমি সামনের বাসাটা একটু উঁচা ছিল, আমাদের একটা 2তলা ছিল, ওটা 3তলা ছিল। ওই বাড়ির ছাদে উঠে যে ঢাকায় গভর্নর হাউসে বোম্বিং, তারপরে এই সমস্ত ছবি আমার তোলা। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন তুলতে চাই, আপনি তো মুক্তিযুদ্ধের সময় খালি হাতে চলে গেছিলেন, ওখানে যে এত ছবি তুললেন এই ক্যামেরা? না, ওখানে তুলিনি, ওখানে ছবি তোলা হয়নি, যুদ্ধের পরে। এখানে হয়েছে কি, ওই যে অ্যাম্বুশটা থেকে আমি যে নৌকাগুলি নৌকাটাকে এতগুলি আর্মস নিয়ে বাঁচালাম, মানে 17 জনের দিকে, আমি আর সাহার মিলে। তখন মানিক ভাই বলল যে ও বর্ডারে ফাইট করে নাই, নতুন একটা ছেলে, ও এইভাবে মানে ইয়ে করলো, মানে অ্যাম্বুশ থেকে বাঁচায় নিয়ে আসলো, এত বিরাট ব্যাপার তো, 17 জনের অস্ত্র। বলে ওকে সবাই মনে রাখবা, কেউ কোনো অ্যাম্বুশ মানে কোনো অপারেশনে নিবা না, ও ট্রেনিং দিবে, অন্য কাজ করবে, হ্যাঁ, কিন্তু ও অপারেশনে যাবে না, কারণ ও অপারেশনে গেলেও বাঁচবে না। বাচ্চুকে বলতো যে তুই অপারেশন করে নিলে তো তুই দেখা যাবে কারোর দিকে তাকাচ্ছিস না, এক লাগাই গেছিস। তো টিটো কথাই মনে পড়ে গেল। টিটো খুব রিকোয়েস্ট করতো আমারে যে আমার কয়েকটা ক্লোজ আপ ছবি তুলে যে আমার গার্লফ্রেন্ডের দিব। আমি বলে দেশ স্বাধীন হোক তারপরে দিব, নি তুলে, এখন ফিল্ম নেই। হ্যাঁ, তো যাই হোক, টিটোর ছবিও আছে আমার বইয়ের মধ্যে, যে যুদ্ধ করতেছে। তো যেটা বলছিলাম যে ওই 14 তারিখে আমাদের কাছে খবর আসলো যে আমরা ঢাকার যে কয়জন গেরিলা আছি, আমরা যেন ঢাকা থেকে না নড়ি, কারণ হায়দার স্যার বলেছেন যে প্যারা ট্রুপার্সও উনি নামবেন, ইন্ডিয়ান আর্মিদের নিয়ে নামবে, কাজে আমরা যেন হেল্প করতে পারি, গাইড করতে পারি, কাজে শহরে আপনারা যাবেন না, ঢাকা শহরে যারা আছে তারা যেন মুভ না করে। তখন আসাদ বললো কি, এই সপোর্ট, আসাদের বাড়ি কিন্তু আমার পাশে, বলে এই কিছু আর্মস আনতে হবে। তো আমার দুলাভাই বললো কি যে আমি গাড়ি চালাবো, উনি রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, বলে আমি গাড়ি চালাই, নিয়ে যাবো, চলো। তো বাস আমার গাড়ি নিয়ে দুলাভাই গাড়ি চালালেন, বাবলু গেল, আসাদ আমার নিল না, বলে না তুই বাসায় থাক, ইয়ার রেডের ছবি তুলি। তো এইভাবে আমাকে সবসময় যে তুই বাসায় থাক। কিন্তু আরেকটাও রিস্ক হয়ে গেছিল, আমি যে বাসায় থাকতেছি, বাচ্চু ভাই ভাই 4-5 জনকে কিন্তু ধরে নিয়ে গেছিল। আমার বাবা ভাই বোনদের যে ধরে নিয়ে যেতে পারে এটা মাথায় আসে নাই। আমি কেউ একটা কিছু ব্যাগ দিয়ে গেল, রেখে দিলাম, আরেকজন নিয়ে গেল। হ্যাঁ, তারপরে আমার ফোনটা মুখস্থ হয়ে গেছিল সবার, কোনো ইনফরমেশন আমাকে দিচ্ছে। তো মানে একটা কমিউনিকেশন সেন্টার হয়ে গেছিল আর কি আমার বাড়িটা। তো যার জন্য তো এটা আর্মস আনতে গেল, আমাকে দিল না যে তুই এয়ার রেড হলে তখন ছবি তুলিস। ওরা ফিরে আসছে, দেখি মানে কেউ কিছু বলতেছে না। পরে দুলাভাই আমার ঘরের ভিতরে নিয়ে গিয়ে বললো যে সাহারদেরকে মেরে দিয়ে চলে গেছে। আর্মস তো দূরের কথা, আমরা জানি, আমরা তারা তাড়াতাড়ি ফিরে আসে। মানে আপনি যুদ্ধের পরে যে মানে ঢাকায় আসার পর ছবিগুলো তুলতে পেরেছিলেন?
আমি এই যে পরবর্তীতে বাচ্চু ভাইয়ের সঙ্গে যে আসলাম, এই তারপরেই বাচ্চু ভাই বললো যে তুই এক কাজ কর, ছবি টবি তুলতে থাক। তো এই আর কি, যে ক্যাম্প লাইফ, মানে দিনের বেলা যা অপারেশন হলো না হলো এগুলো, সেগুলি ছবি তুলে গেলাম। আমাদের গেরিলা যোদ্ধাদের ছবি তুলতে পারেননি কিছু তখন ওই সময়? যেগুলি তোলা আছে আমার বইয়ে প্রচুর ছবি আছে, সেটা হলো পরবর্তীতে আর কি। আপনার ছবির সংখ্যা 50,000-এরও বেশি হয়ে গেছে, আপনি এটা আর্কাইভও করতে চান, কিন্তু আমাকে একটা নিয়ম মাফিক বিরতি নিতে হবে স্বপন ভাই। বিরতির পর ফিরে এসে আমি অবশ্যই মুক্তিযুদ্ধের গল্প শুনবো এবং আপনার পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়া, সেখান থেকে ফটোগ্রাফার, ক্যামেরা পার্সন হওয়ার যে শখ স্বপ্ন ছিল এবং ঘুরদি সিনেমাতে আপনার কাজ করা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, আরও পেয়েছেন পরবর্তীতে, আমি সেই গল্পগুলো শুনবো। কিন্তু একটা বিরতি নিয়ে নেই, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বলেতে। মুক্তিযোদ্ধা ক্যামেরার পেছনে মানুষটি কেমন করে সব বিখ্যাত সব কাজ করে ফেললেন, কিন্তু অনেক কিছু আমাদের অজানা। সেটি কি আসলে তার কাজের জন্য অজানা, নাকি আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা? এই মানুষটিকে জানার চেষ্টা করছি আজকে যে জলে আগুন জ্বালাতে, এবং আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমি শফিকুল ইসলাম স্বপনের সাথে আছি। স্বপন ভাই, সেই মুক্তিযুদ্ধের সময় গল্প শুনছিলাম আপনার কাছ থেকে, এবং এই গল্পগুলো আসলে শেষ হবার মতো না, এত গল্প। কিন্তু আমি একটু সেই পুনে ফিল্ম ইনস্টিটিউটের গল্পগুলো শুনতে চাই। সেখানে আমি আপনার ছবিগুলো দেখছিলাম, ইন্ডিয়ান ফিল্মের এমন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই যে যাদের সাথে আপনি তাদের ছবি তোলেন নাই, বা আপনি অনেকের সাথে কাজও করেছেন। বিধু বিনোদ চোপড়ার সাথে কাজ করেছেন দেখলাম, দীপ্তি নাভাল নায়িকা, এবং আপনি ডেভিড ধাওয়ানের সাথে একই সাথে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। আমি সেই গল্পগুলো শুনি, কিন্তু শুরুটা করতে যাচ্ছি সেই গল্পটা দিয়ে, যখন শেখ কামাল আপনাকে বলেছিলেন স্কলারশিপ পাওয়ার পর। আমি একটু পিছিয়ে যাই এক সেকেন্ডের জন্য। এই ক্যামেরাটা আমার মুক্তিযুদ্ধের বেশিরভাগ ছবি এই ক্যামেরায়। ওইটা তো অ্যান্টিক ক্যামেরা, একটা অ্যান্টিক ক্যামেরা। তো আমার এরপরে আরেক গল্পে যাই, সেটা হলো ওই যে অ্যাম্বুশে যখন পড়েছিলাম, তখন কিন্তু আল্লাহর কাছে একটা প্রমিস করেছিলাম যে আল্লাহ, হয় তুমি নিয়ে নাও কিন্তু পঙ্গু করো না, আর যদি তুমি বাঁচায় রাখো তাহলে আমি দেশের জন্য বাঁচবো। তো সেই প্রমিসটা কিন্তু আমার মনে ছিল। আমি সবসময় কাজ করে গেছি, যে পরবর্তীতে আমি ফটোগ্রাফির বই পাওয়া যেত না, বই লিখেছি, আমার প্রথম বইটা আমার, তারপরে নানান রকম কাজ করে গেছি। তারপরে যখন নাকি এই সমস্ত কাজের ফলশ্রুতিতে আমি পুরা স্কলারশিপ পেলাম। এই স্কলারশিপটা কি করে পেলাম? 72 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু যখন নাকি মিটিং করলেন ওনারা, তখন বঙ্গবন্ধু বললেন যে আমার দেশের সব বুদ্ধিজীবীকে মেরে ফেলেছে, তো আমি কি করে দেশ গড়বো? বলে আপনি কি চান? বলে আমি চাই প্রত্যেকটা ফিল্ডে ট্রেনিং। বলে ঠিক আছে, সামনের বছর পাঠান। সো 17 জন করে ইন্ডিয়ায় যেত বাংলাদেশিরা। 75 সালে আপনি গেছিলেন? আমি গেছি 75-এ। শেখ কামাল আপনাকে কি বলেছিলেন? তখন আমি যখন যাব, আমি এদিকে আবার খুব পপুলার ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো কামাল ভাই আমাকে তখন বলতেছেন, এই ছবিটা দীপ্তি নাভাল বিধু বিনোদ চোপড়ার ছবিতে অভিনয় করতেছি। এটা অন্য একটা ছবি, এটা বিধু বিনোদ। আচ্ছা, এটা না, এটা দিলীপ কুমার, সায়রা বানু। আচ্ছা, সেই গল্পে চলে আসে তখন। সো কামাল ভাই আমাকে বলেন, তুই যে যাচ্ছিস পুনায়, ফিরে আসবি। আমি কি ফিরে আসবো না কেন? আপনার আব্বা যেখানে ভিক্ষা চেয়ে স্কলারশিপ নিচ্ছে, আমি দেশের সঙ্গে বেইমানি করবো না, কিন্তু আপনার কি কাজ? আমার কাজ হইলো যে তুই ফিরে এসে সুলতানাকে নিয়ে তুই একটা স্পোর্টস ম্যাগাজিন বের করবি, আমি পিছিয়ে থাকবো। আমি আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ফিরে এসে আপনার সাথে অবশ্যই কাজ করব। তার কয়েকদিন পরই তো 7 দিন আমি গেলাম 8ই অগাস্ট পুনায়, 15ই আগস্ট ওনারা সবাই মারা গেলেন। তখন একটা মানে আরো জিদ চেপে গেল যে না, আমার দেশের জন্য আরো কিছু করতেই হবে। তখন আমার কিন্তু ট্রেনিংটা হলো ফিল্ম মেকিং, মানে ডিরেকশন, এডিটিং, সাউন্ড রেকর্ডিং এন্ড সাউন্ড ইঞ্জিনিয়ারিং প্লাস অ্যাক্টিং। আপনাদের সাথে ডেভিড ধাওয়ান পড়াশোনা করেছেন, আমি দেখলাম একটা জিনিস, 1 বছর সিনিয়র। আপনি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এভাবে কিভাবে অ্যাটাচড হলেন? বোম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে আমি অ্যাটাচড হলাম এই কারণে, এভাবে যে শাহাদাত চৌধুরী আমাদের মুক্তিযুদ্ধে আমাদের একজন গুরু, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আমাদের দেশে আমরা বিদেশি কোনো মানে ফিল্ম জগতের খবর পাই না, কারণ তুমি যদি ইন্ডিয়াটা কভার করতে পারো তাহলে আমরা রেগুলার ছাপবো। তো আমি তখন বললাম যে নো প্রবলেম, আই ক্যান ডু দ্যাট। তো আমার ওখানে কিন্তু আমার সিনিয়রদের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক ছিল যে, এবং আমার কনফিডেন্সটা বলতে অনেক বেশি ছিল। যেমন আমি ফার্স্ট ইয়ারে থাকতেই 3rd ইয়ারে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, এবং আমি ওই বোম্বে ইন্ডাস্ট্রিতে চলে যেতাম, যে আলাপ পরিচয় করতাম। এই করতে করতে আমার
মোটামুটি একটা ভালো ফিল হয়ে গেল। যে আপনার পেছনের ছবিগুলোতে রেখা, হেমা মালিনী, স্মিতা পাতিল কেউ বাদ নেই, দিলীপ কুমার, সারা আলি কেউ বাদ নেই। উপরে আমি কিন্তু তাদেরকে ছবি তুলেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি এবং রেগুলার আমি বিচিত্রায় পাঠিয়ে দিতাম। এবং আপনি ধরেন 75 তো 76 থেকে 79 পর্যন্ত রেগুলার বিচিত্রায় সবাই আমার আর্টিকেলের জন্য বসে থাকতো, কারণ তখন কোনো ইন্ডিয়ান ম্যাগাজিন আসতো না এবং ওই লেখাই থাকতো পুনা থেকে শফিকুল ইসলাম স্বপন বা বোম্বে থেকে, এমনকি গোয়া সি বিচ নিয়ে আমার যে আর্টিকেল ওইটা একেবারে বাম্পার হিট ছিল। তো যাই হোক, কিন্তু যেটা ফিল্মের মধ্যে করলাম আমি, যে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে ঢুকলাম। আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান না, আমি তো যেহেতু আমরা ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছি, তো আমরা সিনিয়রদের সঙ্গে অ্যাসিস্ট করতে পারতাম, কিন্তু তারা বেছে নিত আর কি। সাধারণত ফাইনাল ইয়ারে কেউ কাজ করলে সেকেন্ড ইয়ারে কাউকে নিত, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে থাকতেই ফাইনাল ইয়ারের সঙ্গে কাজ করতাম। এবং এমনকি আমি যখন সেকেন্ড ইয়ারে উঠেছি তখন ইনস্টিটিউটের একটা দায়িত্ব পড়লো, ওই যে তারে জমি পার বলে একটা সিনেমা, ওটার শুটিং হয়েছিল নিউ এরা হাই স্কুলের পাঁচগানিতে, ওটার একটা ডকুমেন্টারি করতে হবে। ওইটার দায়িত্ব আমার একার উপরে পড়লো, যে তুমি ডিরেক্টর, তুমি ক্যামেরাম্যান, তুমি সব শুট করে দাও। তো আমিও ওইটা কিন্তু বেশ সুন্দরভাবে 16 কালারে করতে পারছিলাম এবং খুব সুন্দর হয়েছিল ছবিটা। তো আমি যেটা আবার পুরনো আলাপে ফিরে যাই, তো যেহেতু আমার একটা প্রমিস আছে দেশের প্রতি, যে আমি যা করি দেশের জন্য করব, তো আমিও ওখানে যে দেখি নানা রকম ইকুইপমেন্টস আছে, কিন্তু যে ইকুইপমেন্টসগুলি আমাদের দেশে নাই। আমাদের দেশে শুধু একটা ট্রাইপড, একটা ট্রলি। সেই জন্য কি আপনি ইকুইপমেন্ট ছাড়া ক্যামেরা হাতে কলমে শিখেছেন? এক্স্যাক্টলি, যে ক্যামেরাটা খালি হাতে কি করে কাজ করা যায়। তখন আমার টিচাররা বলতো তোমার হেলথের ক্ষতি হবে, আমি যখন হবে ততক্ষণে আমি অন্যদের শিখে ফেলবো, আমি 20টা দিয়ে দিতে পারবো। ওকে ট্রাই, কিন্তু তুমি যার কি করবা? আপনারা তো আমাকে সবকিছুর সাথে অ্যাক্টিং এর মধ্যে ইয়োগা শেখাচ্ছেন, তাতে তো মেডিটেশন আছে, ওকে ট্রাই ইট। এবং আলটিমেটলি আমি সাকসেসফুল হয়ে গেলাম। এবং সাকসেসফুল হয়ে আমি 2টা রিল তৈরি করেছিলাম, আমার শোরিল। ইন্ডিয়ার বেস্ট 2জন ক্যামেরাম্যান, একজন হলো সুব্রত রায়, সত্যজিতের পথের পাঁচালীর ক্যামেরাম্যান, আরেকজন হলো কে মহাজন, মানে কমার্শিয়ালি বেস্ট। এই 2জনকে দেখাইছি এবং 2জনের 2 রকম কথা। যেমন সত্যজিতের ক্যামেরাম্যান বলছে যে তুমি তো অনেক পাগলামি করছো, তবে চালায় যাও। আবার কে মহাজন স্টেট অফার দিয়ে দিলেন যে তুমি পাস করে কোথাও যাবা না, আমার সঙ্গে কাজ করবা। মানে ইন্ডিয়ার হাইয়েস্ট পেইড ক্যামেরাম্যান তখনকার রানিং, সে বলতেছে যে তাকে রিপ্লেস করার মতো আমাকে। হ্যাঁ, তো কাজেই আমি তাকে বলছি যে সরি গুরু, আমি কিন্তু দেশে ফিরে যেতে হবে। এটা আবার ওরা খুব দেশপ্রেমটাকে খুব অনার করে। এবং উনি কিন্তু আমি যে 97 সালে এক্সিবিশন করেছি, ইন্ডিয়া থেকে কিন্তু আমার এক্সিবিশন দেখে গেছে, এসেছিলেন কে? আমার বাসায় আসছেন, আমার সঙ্গে সময় কাটাচ্ছেন, খাইছেন একসাথে। হ্যাঁ, আমার এক্সিবিশনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী আসছিল। আবার পরে ফিরে যাই, তো আমার প্রত্যেকটা ব্যাপার, এমনকি আমি এডিটিং এ যে কাজ করতাম, আমি টিচারদের বলতাম যে আমাকে একটু স্টক দিয়ে দেন, আমি রুমে গিয়ে এডিট করবো। তোমার রুমে মেশিন কোথায়? আমি স্যার কিচ্ছু না, জানলা দিয়ে দেখবো, কেচি দিয়ে কাটবো, হাত দিয়ে জোড়া দিব। তো মানেটা কি? আমি স্যার আমাদের দেশে এডিটিং এর যে অবস্থা, একটা ফ্রেম আমি যদি এখানে থামাতে চাই, কারো 20 ফ্রেম পরে থামে, কারো 15 ফ্রেম পরে থামে, মেশিনের এত করুণ অবস্থা। সো আমি যদি মেশিন বাদ দিয়ে কিছু করতে পারি, ওকে ট্রাই ইট। সেই অভিজ্ঞতাটা কি কাজে দিয়েছিল ঘুরতি সিনেমাটাতে? না, ওই অভিজ্ঞতাটা কাজে লেগেছে আমার অ্যাড ফিল্মে। আমি প্রচুর অ্যাড ফিল্ম করেছিলাম কালারে, যখন বিটিভি। আপনার ওয়াইফও তো মডেলিং করেছে? আমার ওয়াইফও প্রচুর আমার অ্যাড করেছে, মানে এবং আমার সঙ্গে আমার নাটকে আমাকে হেল্প করেছে। এমনকি আমার প্রচুর অ্যাড ফিল্মগুলি তো মডেলিং থেকে আরম্ভ করে ডিজাইন। ভাই, আপনি ঘুরতি সিনেমার সাথে কিভাবে যুক্ত হয়ে গেলেন? সেটাই তো বোধহয় আপনার প্রথম চলচ্চিত্র। হ্যাঁ, প্রথম চলচ্চিত্র। এর আগে ইন্ডিয়াতে যেগুলো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, ক্যামেরাম্যান হিসেবে করেছি, ক্যামেরাম্যান হিসেবে অনেক কাজ করেছি। যেমন যে বাইরের একটা কাজের কথা বললাম, যে যেখানে তারে জমি পার শুটিং হলো, সেই স্কুল উপরে ডকুমেন্টারি করেছি। তারপরে আমাদের কোর্সের ফিল্মের ক্ষেত্রে আমি বলছি, ফিল্মের ক্ষেত্রে, হ্যাঁ ফিল্মের ক্ষেত্রে বড় ফিল্মে আমি তখনো কোনো কাজ করি নাই। হ্যাঁ, যেমন ক্যামেরা পার্সন হিসেবে ঘুরতিতে থাকা। হ্যাঁ, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি এন্ড চিফ ক্যামেরা পার্সন। এখানে আমার কোর্সের লাস্টের দিকে, মানে 3rd ইয়ারের শেষে, আমাকে বিনোদ চোপড়া বলে দিল যে তুমি আমার ছবি শুরু করতে হবে। তার খামোশ বলে একটা ছবি, বলে আমি রেডি করতেছি, তোমার আমার একটা ছবি। এর মধ্যে জাকি ভাই একটা চিঠি দিলেন যে স্বপন, আমি ছবি করতে চাই, এখন তুমি ছাড়া আমার হবে না। কারণ উনি আমার কাজ দেখে আসছেন। হ্যাঁ, আমার হ্যান্ডেল মুভমেন্টস, আমার বেসিক্যালি মুভিতে তো যদি মুভমেন্ট না থাকে তাহলে তো আসলে এটার কোনো ইয়ে হয় না।
মুভি তো লার্জার দ্যান লাইফ আসলে, ওই জীবনের চেয়ে আরো জীবন্ত করতে হবে। অবশ্যই। সো জাকির ভাই বললেন যে তুমি 1 মাসের জন্য আসো। সো আমার ওই ছুটিটা আমি তখন আপনি পুনেতে ছিলেন? পুনেতে, তখন ছাত্র। আচ্ছা। ঘুরটি কিন্তু আমি ছাত্র অবস্থায় শুরু করছি। এবং আপনার একটা ভাঙা গাড়ি, সেই গাড়িও আমার গাড়িও, এই গাড়িটাই কিন্তু মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে, এই গাড়িটা ঘুরটিতে ব্যবহৃত হয়েছে, এই গাড়িটা পরবর্তীতেও আমার মানে আমি যখন নাকি এফডিসিতে বা টিভিতে কাজ করতাম আমার এই গাড়িটা সবসময় আপনার বাসায় সবকিছু অ্যান্টিক, মানে সেই 100 বছর আগের একটা ক্যামেরা দেখলাম, মুক্তিযুদ্ধের ক্যামেরা দেখলাম, গাড়িটাও হয়তো যদি গাড়িটা কয়েকদিন আগে ছেড়ে দিত, সে রাখার জায়গা। গাড়িটা অ্যান্টিক আর কি। গাড়িটা অ্যান্টিক বলতে আসলে এখানে আমার জন্ম, হ্যাঁ, এবং ইনশাআল্লাহ এই বাড়িতেই মারা যাওয়ার ইচ্ছা রাখি। ঘুরতে সিনেমা গল্পটা শুনে। ওকে, তো জাকির ভাই আমাকে বোম্বে একটা রিটার্ন টিকিট পাঠিয়ে দিলেন, কারণ আমি ট্রেনে যাওয়া আসা করতাম না, কারণ খুব বাজে একটা এক্সপেরিয়েন্স হয়েছে আমার। ইন্ডিয়াতে আমার এক্সিবিশন হওয়ার কথা ছিল, অল ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ওরা অ্যারেঞ্জ করেছিল। সো আমাকে প্রিন্ট দিতে হতো আর কি, 100টা প্রিন্ট দিতে হবে। তো আমি এই জন্য 200 পেপার প্লাস আমি বেশ কিছু গিফট আইটেম, মানে আমার বন্ধু বান্ধবকে গিফট করবো, কারণ আমার এক্সিবিশনে করতে হয়। না, এক্সিবিশন না, ওইটা ছিল কি আমি একটা অ্যাড পেয়েছিলাম, প্রথম অ্যাড ছাত্র অবস্থাতেই, গ্যালাক্সি ট্রাভেলস বলে। তো ভাবলাম যে ওই আমার কোর্সের কাজের ফাঁক দিয়ে করে ফেলবো, আমার কোনো খরচ হবে না ওখানে, এবং মানে আমার জন্য ইজি হবে, তাহলে আমার একটা কাজও করা হবে, আমার টিচারদেরও দেখাতে পারবো। সো আমি ওইটা আমার কোর্সের ইয়ের মধ্যে আমি ফেলে দিলাম। হলো কি, রাস্তায় ডাকাতি হয়ে গেল, এবং ডাকাতিতে আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল ছবি, যেটা 7ই মার্চের ছবি, ইন্দিরা মঞ্চের ছবি, হ্যাঁ, প্লাস আমার লাইফের আগের আমার এক্সিবিশনগুলির যে ছবি, সমস্ত ছবি ডাকাতিতে চলে গেল। নেগেটিভ ছিল তো? নেগেটিভ, নেগেটিভ চুরি হয়ে গেল। ওহো, কারণ আমি তো প্রিন্ট করতাম পুনায় গিয়ে। সো আমি একেবারেই ইন্ডিয়াতে ডাকাতি হলো? ইন্ডিয়াতে, কলকাতা থেকে বোম্বে যাচ্ছিলাম গীতাঞ্জলি এক্সপ্রেস। বিদেশি পারফিউম টারফিউম ছিল, হ্যাঁ, এগুলি যাই, কিন্তু পুরো চলে গেল আর কি। সো আমার লাইফের কিন্তু অনেক নেগেটিভ আমি কয়েকটা ধাপে হারাইছি। সো তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, 50,000-এর বেশি আছে। আমি ডিজিটাইজ করার চেষ্টা করতেছি গত 12-14 বছর ধরে, এবং এই পর্যন্ত 1040 হয়ে গেছে। আমি সেই গল্প পরে আসবো, আর্কাইভের গল্প, কিন্তু সিনেমা গল্প সরি আমি খালি মিস করে যাই। আমার এখন শারীরিকভাবে নানা রকম প্রবলেম, নিউরো প্রবলেম আছে। দেখেন আমি হাতের এই অবস্থা, আমাকে ডাক্তাররা বলে দিয়েছিল যে তুমি হাত দিয়ে খাইতে পারবে না, চামিচ দিয়ে ইয়ে করতে হবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি টাকা বেঁচে খাই ইনশাআল্লাহ। এবং ক্যামেরাম্যান তার আগের অবস্থা কি আসবে সেটুকু আমি চাই। আমি যেমন আজকে আপনাদের ট্রাই করলাম যে পারি কিনা, তো আপনি কিছু ছবি তো তুললাম, ভালো ভালো চমৎকার সব ফটো তুলেছেন, এবং এটা আমার সৌভাগ্য। আমার মনে হয় আমরা চিত্রগ্রাহকের এখনো ক্যামেরা হাতে নেই, আমি মনে হয় আমি ঠিক মুভ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ঘুটিতে চলে আসলাম ঢাকায়। জাকির ভাই বললেন যে ইয়েতে যেতে হবে, মানে একটু স্ক্রিপ্ট আনতে সেলিম আল দিনের এখানে যেতে হবে। তো আমার গাড়িটাও কিন্তু ঘুটির প্রোডাকশনে দিয়ে দিচ্ছিলাম, ড্রাইভার আমি নিজে। সো জাকির ভাইকে নিয়ে আমরা দুজন চলে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেলিম আল দিনের কাছে স্ক্রিপ্ট আনতে গিয়ে দেখি স্ক্রিপ্ট রেডি হয় নাই, কয়েকদিন লাগবে তার কোনো গ্যারান্টি নাই। যাকে আমরা দুপুরে সেলিম ভাইয়ের এখানে খেয়ে দিয়ে যখন ফেরত আসতেছি, স্বপন বলে কি করবা নাকি একটু নতুন কিছু? আমি তো আছি ওই জন্য, রিস্ক নিবা, কোনো স্ক্রিপ্ট থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি ডায়লগ লিখবো, তুমি শর্ট নিবা। আমি দেখলাম যে এটা একটা বিরাট পাওয়া, কারণ ওইটা যদি ডাইরেক্ট ক্যামেরাম্যান যদি ডিরেক্টর না হয় তাহলে পারবে না। সো আমি খুশি হয়ে মেনে নিলাম। সেদিনই গেলাম, তখন একদম আসার সময় গেলাম আলমগীর কবির এখানে, ওনার একটা ক্যামেরা ভাড়া পাওয়া যায় সস্তায়, বাস ফিক্স করে ফেললাম যে পরের দিন থেকে। তো উনি বললেন যে তোমার অ্যাসিস্ট্যান্ট কি আছে ঢাকায়? আমি বললাম আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, তো আমার একটা ছেলে আছে ক্যামেরাটা দেখে শুনে রাখে, এই শামসুর নাম, ফরিদ আলী ভাইয়ের মতো চেহারা, একটু ছোটখাটো, এখন টিভি চিফ ক্যামেরাম্যান হয়ে রিটায়ার করছে, বলে ওকে নিয়ে না। আমি হ্যাঁ ঠিক আছে, থাকুক সাথে। তো বাস এই ঘুরটির যাত্রা শুরু। তারপরের দিন আমার গাড়িতে আমি, আমার পাশে সুবর্ণার পাশে আসাদের পাশে জাকির ভাই, 4 জন সামনে 6 জন পিছে, 10 জনের ইউনিট দিয়ে সোজা চলে গেলাম সোনাকান্দা। সোনার গায়ে বেশ শুট করলাম, এবং ওইখানেও কিন্তু আমার কিছু স্টিলসে আছে যে খুব রিস্কি ওয়াল, সেই ওয়ালের উপরে আমি উঠে গেছি একা শট নেওয়ার জন্য। আবার এমন হয়েছে যে একটা বাচ্চা ছেলে দৌড়ায় এসে নিচে চলে যাচ্ছে, আর আমি উল্টা দৌড় দিচ্ছি ক্যামেরা নিয়ে, হ্যাঁ। এবং এই প্রত্যেকটা শর্টই ঘুটির মধ্যে আছে। এবং ঘুটিতে যেমন কক্সবাজার আমি ঘুটিতে যেভাবে চিত্রায়িত করেছি,
আমাদের সিনিয়র অনেক ক্যামেরাম্যান বলে যে আমরা এখনো পারলাম না। তারপরে তো নালিশে আপনি শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এখন হলো কি, ঘুরডিতে এই 1 মাস কাজ করে চলে গেলাম, যাওয়ার পর আমি ওখানে ডিক্লেয়ার দিলাম যে আমি এখানে কাজ করবো না। বিনোদন বলে দিলাম ভাই আমার দেশে কাজ আছে, কারণ আমাকে অনেকে বলছে যে তুমি ঘুরডি করার সাথে সাথে কাজ তোমার মানে লুফে নেবে সবাই, তুমি যেভাবে মুভমেন্ট করো যাই করো, কিন্তু হলো উল্টাটা, ঘুরডি করার পর কোনো কাজ নাই, একদম বেকার। তখন আপনি দেশে ফিরে এসেছেন? তখন দেশে ফিরে আসলাম পরের বছর। হ্যাঁ, এসে ঘুরডিটা শেষ করলাম, করতে করতে কাজ খুঁজলাম, কেউ ডাকে না। কেন ডাকেনি? কারণ ঘুরডিটাকে ওরা বলে নাটক, কমার্শিয়াল ইন্ডাস্ট্রি বলে ওটা নাটক, ওটা কোনো সিনেমাই না। সো আমি তো বসে থাকবো না, আমি ঢুকলাম বিটিভিতে ঢুকে আমি তুলকালাম করে ফেললাম। মানে 1.5 বছর কাজ করছি, কেউ আগে হ্যান্ডেল শট নিতে চাইতো না। আমি লাইভ প্রোগ্রাম, লাইভ টেলিকাস্ট একটানা 18 কেজির ক্যামেরা নিয়ে করেছি প্রায় 2.5 ঘন্টা, একদম মানে আমার সিঙ্গেল ক্যামেরায় লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ, এটা AT1-এ। এবং তারপরে কি যে কোনো ভালো প্রোগ্রাম হলেই সকলকে ডাকো, মানে আমি হয়ে গেলাম একেবারে বিটিভির চোখের মুনি এবং সবকিছু আর কি। এর মধ্যে হঠাৎ করে আমাকে নালিশের জন্য ডাকলো উজ্জ্বল ভাই, বলে তুমি কাজ করবো? আমি অবশ্যই করবো, পয়সা কম দিব। আমি বললাম অসুবিধা নেই, কিন্তু আমার কথা মতো কাজ হতে হবে, কারণ ঘুরডিতে আমি মন মতো কাজ করতে পারি নাই। কারণ সকালবেলা দেখা গেল ফুজি, বিকালবেলা চাইনিজ, টাকা পয়সার একটা বড় ভীষণ প্রবলেম। তো যখন যা পাওয়া গেছে তাই দিয়ে কাজ করতে হয়েছে। নালিশে সেই জিনিসটা, নালিশে আমি সেটা মানে শোধ নিয়ে নিলাম যে আমি কাজ করব আমার মন মতো। এটা আপনাদের যদি সাপোর্ট দিতে পারেন তাহলে দেন, আর নাহলে আমি কাজ করবো না। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমি এই পর্যায়ে একটা বিরতি নিব স্বপন ভাই, কিন্তু ফিরে এসে আমি গল্প শুনবো আরো, যে পরের দিকে আপনি বাধ্য হয়ে কমার্শিয়াল ফিল্মে চলে গেছিলেন, কারণ সবাই যে বলছিলেন না যে নাটক বলে আপনাকে ডাকছিল না, তখন আপনি নিজে সার্ভাইভ করার জন্য আপনি কমার্শিয়াল কাজে চলে গেছিলেন। কিন্তু একটা বিরতি নিয়ে আসি আমি একটু, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বালাতে। দেখছেন যে জলে আগুন জ্বালে, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন খুব বিখ্যাত একজন, বাংলাদেশের বিখ্যাত একজন আলোকচিত্রশিল্পী, চিত্রগ্রাহক শফিকুল ইসলাম স্বপন। আপনার জীবনের অনেকগুলো গল্প শুনলাম, সেই মুক্তিযুদ্ধের গল্প শুনলাম, বম্বেতে আপনার যে কাজগুলো শুনলাম, পুনে ফিল্ম ইনস্টিটিউটের গল্প শুনলাম, এখানকার ফিল্মে আপনার কাজের কথা শুনলাম। কিন্তু এই যে আমার কাছে কেন যেন আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস মনে হচ্ছিল, আপনার মধ্যে এক ধরনের অপ্রাপ্তির কষ্ট আছে। যেমন আপনি বলছিলেন ঘুরডি সিনেমাটা আপনি মানে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পেলেন, নালিশে পেলেন, অথচ কমার্শিয়াল ফিল্মগুলো আপনাকে ডাকছিল না, বলছিল নাটক হয়ে যাচ্ছিল। সেই কষ্টটা কি রয়ে গেছে স্বপন ভাই? না, সেই কষ্টটা মোটেই নাই, এবং আমি কিন্তু প্রচন্ড স্যাটিসফাইড। কারণ ঘুরডির পরে আমার কোনো কাজ ছিল না, আমি বাধ্য হয়ে বিটিভিতে চাকরি নিলাম। তো আমি তারপরে হলো কি আমার সমানে ডাকা আরম্ভ হলো চারিদিক থেকে, নালিশের পরেই। এবং আমি পুরোপুরি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে সেট হয়ে গেলাম। তাহলে আমি যদি বলি, এখন শফিকুল ইসলাম স্বপনের মধ্যে আপনি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, বাচসাস পুরস্কার পেয়েছেন, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, বাইরে থেকে মানুষজন আসলে আপনাকে খোঁজে, এমনকি আপনার এক্সিবিশন উদ্বোধন করে দিয়ে যান, কি যেন নাম বললেন, কেকে রাজেন্দ্রের কথা এসছেন, এবং আপনার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির সকল অভিনেতা অভিনেত্রীদের ফটো আপনার তোলা আছে, বিধুবিনা চোপড়াদের সাথে আপনি কাজ করেছেন, ডেভিড ধাওয়ান আপনার বন্ধু। জীবনে এরপরও কি মনে হয় যে আরো অনেক কিছু হয়তো করতে পারতেন? না, হয়তো করতে পারতাম যদি আমি অসুস্থ না হতাম, কিন্তু এখনো পারি। আমি আমার মনে হয় আমার যদি বাসায় ছাত্ররা দল বেঁধে বেঁধে পড়তে আসে, তাহলে আমার মনে হয় আমি ফিল্মের উপরে, অ্যাড ফিল্মের উপরে কিছুদিন কাজ ছেড়ে দিয়েছিলেন, আপনার কিন্তু আজকে আপনি আমার যখন ফটো তুলছিলেন তখন দেখলাম যে আপনি খুব সাবলীল ভাবে কিন্তু আবার কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমার মানে যেটাই আছে সেটা দিয়ে আমাকে তো কাজ করতে হবে। হ্যাঁ, এবং যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইনশাআল্লাহ কাজ করেই মারা যাব। আপনার আর্কাইভের গল্প কি 50,000-এর বেশি তো হয়ে গেছে? না না, আমার টার্গেট হলো 50,000, কিন্তু আমি যখন একটু সুস্থ থাকলে আমি কাজ করি। আমার সমস্ত লাইফের সমস্ত নেগেটিভগুলিকে আমি ডিজিটাইজ করতেছি। হ্যাঁ, এবং কাজেই ওটা এখন যেহেতু আমি বাইরে বেরোতে পারি না, সো ঘরে বসে আমি আমার ডিজিটাল লাইব্রেরিটাকে কমপ্লিট করার চেষ্টা করতেছি। আপনি 1994 সালে বোধহয় যখন ডিজিটাল ক্যামেরা আসে না, তখন 35 একটা ডিজিটাল এফেক্ট নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অবশ্যই, ওটা আমার লাইফের সবচেয়ে বড় সাকসেস। সেটা হলো কি,
যে আমাদের 35 ফিল্মে একটা টাইটেলও ঠিক মতো হতো না, তেরা বেঁকা হতো, মন মতো একটা টাইটেল করা যেত না। তো আমার চিন্তা আসলো যে কি করে কম্পিউটার গ্রাফিক্সকে সিনেমা হলে নেওয়া যায়, এবং সেটার জন্য আমাকে সবাই পাগল বললো। কারণ সেটা করার জন্য যে মেশিনটা লাগে সেই মেশিনটার দাম ছিল 100 কোটি টাকা, অথচ আমাদের টোটাল ফিল্মের বাজেট ছিল তখন 20-25 কোটি টাকা। আর সেখানে 100 কোটি টাকার একটা স্পেশাল এফেক্ট মেশিন আমরা স্বপ্নে ভাবতে পারি না। তবে কি আমার এই গরিব দেশে কাজ হবে না? নো, আমার দেশে সেই কাজটা হতে হবে, এবং সেটা করার জন্য আমি এমনভাবে চেষ্টা করলাম যে আমি আলটিমেটলি সাকসেসফুল হলাম। এবং সেই 100 কোটি টাকার মেশিন না এনে আমাদের এই রিফ্লেক্স ক্যামেরা এবং সেটাকে কি করে সিঙ্গেল ফ্রেমে কনভার্ট করতে হয়। স্বপন ভাই, এখন যারা পুরনো অভিনেত্রীরা আছেন, যেমন বিশেষ করে ফারুক ভাইরা, আমজাদ হোসেন ভাইরা, ওনারা খুব দুঃখ প্রকাশ করেন যে আমরা যেহেতু ডিজিটাল ফিল্মে চলে গেছি। ওনারা বলেন যে 35 ছাড়া সম্ভব না, কিন্তু এখন তো যুগটা ডিজিটাল ফিল্মে চলে গেছে। এটা নিয়ে কি আপনার কোনো আফসোস আছে যে আমরা কেন? না, দুনিয়া তো আগাবেই, দুনিয়া তো আগাবেই। এক সময় ছিল, ওনারা বলেন যে ডিজিটালে যে এফেক্ট পাওয়া যায় সেটা, মানে 35 যে এফেক্ট পাওয়া যায় সেটা ডিজিটালে পাওয়া যায় না। সেটা একটা আলাদা কথা, সেটা একটা আলাদা কথা। কারণ ডিজিটালে এখনো 35 এর কোয়ালিটিতে আসতে পারে নাই। ঠিক আছে, যে মানে যেই পরিমাণ আপনার একটা কালার সেপারেশন, কন্ট্রাস্ট এবং এই জিনিসগুলি যেটা 35 এ আসতো, এটা ট্রান্সপারেন্সি ভাব, সেই জিনিসটা 35 যেটা আসতো এটা ডিজিটালে এখনো অতটা আসে নাই। কিন্তু আমার কথা হলো যে ধরেন আমাদের দেশে, এই গরিব দেশে যখন 35 এ আমরা হলিউডের একটা ছবি দেখতাম বা বোম্বের ছবি দেখতাম, পাশাপাশি বাংলাদেশের ছবি দেখতাম, তখন বাংলাদেশের ল্যাবের জন্য যে বাজে কোয়ালিটির কাজ দেখতাম, তার চেয়ে এখনকার ডিজিটাল খারাপ হওয়ার তো কোনো কারণ নাই। স্বপন ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি বহুদিন ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিলেন, আপনি মাঝখানে কাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রিও দেখেছেন। এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যামেরার যে কাজ হচ্ছে বা যেভাবে চিত্র গ্রহণ করা হচ্ছে, তাতে কতটা আশাবাদী? মানে আমি ইয়াং জেনারেশনের উপরে খুবই আশাবাদী। কারণ আমি এক সময় এখানে অ্যাড ফিল্ম বানাতাম এবং অ্যাড ফিল্মে আমি এক্সপেরিমেন্টগুলি করতে পারতাম। আমার 150টা অ্যাডই বাংলাদেশে করা, আমাকে প্রচুর অফার দিয়েছে। 150টা অ্যাড হয়ে গেছে এবং 150টার মধ্যে ধরেন বসুন্ধরা হাউজিং সোসাইটি শুরু যত অ্যাড সব আমার করা। সেখানে এই চলো না বসুন্ধরায় যাই, তারপরে নিয়াজ মোর্শেদ, দাবার চালে ভুল করেন না, হ্যাঁ, এবং আবেদ রফিকুল আলম, এগুলি সব আমার করা। কিন্তু যখনই তারা চাইলো যে ইন্ডিয়ার থেকে বা বাইরের থেকে একটা অ্যাড করে আনতে হবে, তখনই আই সেড নো। কারণ আমি বাংলাদেশের টেকনোলজি ডেভেলপ করার জন্য অন্তত আমি একা হলেও স্যাক্রিফাইস করে যাব, তা না হলে আমাদের দেশ আগাবে না। এবং এখন কিন্তু আমি স্যাটিসফাইড যে হ্যাঁ, আমার দেশে একটা ছেলেরা এই ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে ভয় পায় না, তারা ক্যামেরা মুভমেন্ট করতেছে সমানে, হ্যাঁ। কিন্তু আগে একটা ট্রাইপড ছাড়া মনে হয় যেন ক্যামেরা মুভ করানো যায় না, এবং তাদের একটা ধারণা ছিল যে একটু জারটা আসবে, খারাপ লাগবে মুভমেন্টটা। এটাই একটা সৌন্দর্য হয়ে গেছে, এটা অবশ্যই সৌন্দর্য হয়ে গেছে। এবং আমার টার্গেট এটাই ছিল, আমি ঘুড়ি দিয়ে শুরু করেছি, ঘুড়ির মধ্যে না হলেও 70% শট আমার হাতে, হ্যাঁ, সেখান থেকে শুরু করেছি যে 20টা ঢুকাই দিতে হবে ইয়াং জেনারেশনের কাছে। এবং আমি মাঝখানে বৈশাখী টিভির ক্যামেরা চিফ ছিলাম, তখনও আমি কিন্তু এমনও হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মহাখালীতে একটা গার্মেন্টস ভেঙে পড়ছিল, আমি বলছি তোমরা সবাই যাও, টানা টেপ চালাবা, মনে হবে লাইভ, এবং সেই টেপগুলো আমি টানা ব্রডকাস্ট করে দিব। এটা সম্ভবত 2006 সালে। স্বপন ভাই, জীবনের স্বপ্ন কি? আর আমার জীবনে কাজ শুরু করবেন, একটু মেকিং করা যায় কিনা, আমার ওয়াইফকে সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে, যে বাইরের কাজগুলো ও করে আসলো আর ভিতরের কাজগুলো আমি করলাম, এবং সাথে আরো কাউকে একজন সাথে নিয়ে, যে এটা চিন্তা আছে আর কি, যদি আমি অন্তত একটু কাজ করতে পারি, আমার কিছু কাজ করার ইচ্ছা আছে। যে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে, এবং আমরা বিশ্বাস করি আপনি দীর্ঘায়ু হবেন এবং সুস্থভাবে কাজ করে যাবেন এবং আমাদেরকে আরো অনেক ভালো ভালো কাজ দেখাবেন, কারণ আপনার কাছ থেকে শেখার আছে আমাদের অনেক কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই মানুষটি দেশের টানে ফিরে এসেছিলেন, এই মানুষটি দেশকে ভীষণভাবে ভালোবাসেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, ক্যামেরার পেছনে ছিলেন, এমন সব অসাধারণ সব ছবি তার কাছ থেকে আমরা পেয়েছি, যেগুলো আমরা হয়তো খেয়ালও করিনি যে পেছনে চিত্রগ্রাহকটা কে ছিলেন। তিনি স্বপ্ন দেখেন যে নতুন প্রজন্ম এগিয়ে এসে তাদের জায়গাটি দখল করে আরও ভালো কাজ দেবে, দেশের জন্য কাজ করবে। আজকের মতো শেষ করছি। যে জলে আগুন জ্বলে, সবাইকে অনেক 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 ধন্যবাদ।